গত 18 বছর মাননীয় প্রধানমন্ত্রীকে টার্গেট করে শেখ হাসিনা হেন বাজে কথা নেই যা বললেন না। তাহলে আপনি কি সেখান থেকে মুড়ি হয়েছেন? তার কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করেছেন? যে শিষ্যত্ব গ্রহণ করে যেটা আওয়ামী লীগ করতো সেই দায়িত্বটা নাসিরউদ্দিন পাটোয়ারি নিয়েছে এবং নিয়ে সেই কাজগুলো করছে। জুলাইয়ের একটা বিশাল অংশ হারিয়ে গেছে, কিন্তু আর একটা অংশ রয়ে গেছে যে অংশটায় আমরা বেয়াদবতন্ত্র দেখতে পাচ্ছি। এটা কেন? এমন কথাবার্তা যদি বলে সেটা পার্সোনালি অ্যাটাক করে, যেটা শালীনতার ঊর্ধ্বে, যেটা রাজনৈতিক শালীনতার মধ্যেও পড়ে না আর কি। এই বক্তব্যগুলো যদি দেয় তাহলে তো দলের কর্মীরা ক্ষেপে উঠবে, এটাও কিন্তু স্বাভাবিক। যে বক্তব্য প্রয়োগ করলে সামাজিক শৃঙ্খলা, এটা আইনের মানুষ আরো ভালো বলতে পারবেন, যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যদি আপনি সামাজিক শৃঙ্খলাকে নষ্ট করেন বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার জন্য নষ্ট, দুইজন লয়ার, এটা কিন্তু অপরাধ। আপনি উস্কানি দিতে পারেন না। প্রতি মুহূর্তে বার্তা কক্ষে আসে অসংখ্য তথ্যপাত্র, আর সেই তথ্যপাত্রগুলো বিশ্লেষণ করেই তৈরি হয় এক একটি সংবাদ। গুরুত্ব বিবেচনায় সেই সংবাদই হয়ে ওঠে আলোচিত ঘটনা কিংবা শীর্ষ খবর। প্রতিদিনের সেই জনগুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আমরা এই আলোচনায় কথা বলে থাকি। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াইসিল স্টিল। আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি রাজনীতি কেন সংঘাতময় হয়ে উঠছে। আর এই আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন তিনজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আমার ডান দিক থেকে পরিচয় পর্ব শুরু করছি। আছেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, সিনিয়র আইনজীবী ও সদস্য বাংলাদেশ বার কাউন্সিল। এরপর আছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী, উপাচার্য নওগাঁ বিশ্ববিদ্যালয়। আমার সর্বডানে আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মহাসচিব জাতীয় পার্টি। তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আমরা যে রাজনৈতিক সংঘাতের কথা বলছিলাম, রাজনৈতিক বক্তব্যের জবাব কি রাজপথে হামলা হতে পারে? না, এখানে যে ঘটনাটা ঘটেছে আর কি, কিছু মানে আপনার এই 28শে জুলাই আর কি, মানে গতকালকে হবিগঞ্জের যে ঘটনাটা বলছেন আর কি, যে ফেরার পথে সার্জিজ আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারি এবং ওনার গাড়ি বহরে যে আক্রমণ করা হয়েছে, ছাত্রদল যুবদলে অ্যালিগেশন দেয়া হচ্ছে তারা এটা করেছে আর কি। তো আসলে এই বক্তব্যের জবাবে আসলে এভাবে অতর্কিত হামলা, কারো গায়ে হামলা, মারামারি করা, ভাঙাচুর করা, এটা আসলে কখনো কাম্য না। নাম্বার ওয়ান, এটা উচিত না। কিন্তু এমন কিছু বক্তব্য যদি দেয় যেটাতে আসলে একটা দলের, পলিটিক্যাল দলের নেতাকর্মীরা নিজেকে সংযত রাখতেও পারছে না, এবং এই ধরনের এই ধরনের যে বক্তব্য, এগুলা কিন্তু এর আগেও দিয়েছে। এই বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারির মুখ থেকে কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য আসছে আর কি, এবং এই বক্তব্যের পরে কিন্তু এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। আপনি জানেন যে ঝিনাইদহে 22শে মেতে একটা ঘটনা ঘটেছিল এবং তাকে ডিম নিক্ষেপ করা হয়েছে। তো আমি দেখেন এখানে পলিটিক্যাল বক্তব্য থাকবেই, কিছু নেগেটিভ থাকবে, নেগেটিভ কথাবার্তা হবে গভর্নমেন্টকে নিয়ে, এটাই স্বাভাবিক। তারা নেগেটিভ কথাবার্তা বলবে, তারা বিরোধী দল, কিন্তু এই কথাবার্তাগুলোর মধ্যে তো একটা শালীনতা থাকতে হবে। এমন কথাবার্তা যদি বলে সেটা পার্সোনালি অ্যাটাক করে, যেটা শালীনতার ঊর্ধ্বে, যেটা রাজনৈতিক শালীনতার মধ্যেও পড়ে না আর কি। এই বক্তব্যগুলো যদি দেয় তাহলে তো দলের কর্মীরা ক্ষেপে উঠবে, এটাও কিন্তু স্বাভাবিক। কি দলের কর্মীরা দলের নিয়ন্ত্রণের বাইরে? না, দলের নিয়ন্ত্রণের কখনোই বাইরে না, কিন্তু তার মানে এটা না যে ঘটনা ঘটলো তারা ফেরার পথে দলের হাইকমান্ড তাদেরকে বলেছে যাও আক্রমণ করো, তাও কিন্তু না, তাই না? এখানে যারা কর্মীরা আছে যা করছে দেখেন, এখন পার্টির হেডকে নিয়ে যদি এরকম কথাবার্তা বলে, তারা খেপবে এবং করবে। এটা আসলে তাদেরকে কেউ নির্দেশ দিবে তারপর কাজটা করবে, এটার জন্য তারা ওয়েট করবে না। তারা এটা তাদের ভালোবাসা থেকে বলেন, মানে তাদের পার্টির প্রতি আবেগ বলেন, এটা তারা করেছে। কারণ এটা আবার করেছে কি, সে শালীনতা রেখে বক্তব্যগুলো তো দেয়নি বলে এইগুলা কিন্তু বারবার হচ্ছে। তবে যে এটা বলবো যে দুই পক্ষ থেকেই এটা কাম্য না, শালীনতাহীনভাবে কথা বলা, উল্টাপাল্টাভাবে কথা বলা। দেখেন এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি এই ধরনের কথাবার্তা সে তো প্রতিনিয়ত বলেছে। ঝিনাইদহের কথা বললাম, কক্সবাজারের সালাউদ্দিন সাহেবকে নিয়ে কথা বলেছিল, আরও বিভিন্ন জেলাতে কিন্তু এই ধরনের কথাবার্তা বলেছিল। তাকে অনেক জায়গায়, এই যে রাশেদ আপনার যে আছে আর কি, এনসিপিতে ছিল, গণজাগরণের থেকে এখন বিএনপিতে আসে, তাকে কিন্তু বলছে যে পলিটিক্যাল জোকার, তার যে কথাবার্তা। আবার আমরা নির্বাচনের ঘটনাগুলোও তো জানি যে মির্জা আব্বাস সাহেব আর উনি একই কনস্টিটিউয়েন্সি নির্বাচন করার সময় কি ধরনের কথাবার্তা, কি ধরনের অ্যাটিটিউডগুলো করেছে। কিন্তু রাজনৈতিক বক্তব্য কি কোনোভাবে শাস্তিযোগ্য অপরাধ? না, রাজনৈতিক বক্তব্য
মানে এটা আসলে যদি পার্সোনালি অ্যাটাক করে কোনো কটু কথা বলে, ঠিক আছে, এটা তো আসলে রাজনৈতিক বক্তব্য হবে না, তখন এটা রাজনৈতিক বক্তব্যের বাইরে। এখানে তো আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার তারেক রহমান সাহেব, উনি তো আসলে অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে। দেখেন, এটা যদি ফ্যাসিস্ট আমলে হতো, কেউ কি এরকম কথাবার্তা বলতে পারতো? তাকে সাথে সাথে গ্রেফতার করতো, 10-20টা মামলা দিয়ে দেওয়া হতো। সে কারণেই তো ওই আমলকে আমরা ফ্যাসিস্ট আমল বলি। এক্স্যাক্টলি। সো এই আমলটা ফ্যাসিস্ট না দেখেই উনি এভাবে কথাবার্তা বললেও তার বিরুদ্ধে কিন্তু গভর্নমেন্ট থেকে কোনো ধরনের অ্যাকশন বা গভর্নমেন্ট থেকে কোনো ধরনের স্টেপ নেওয়া হচ্ছে না তার বিরুদ্ধে। যা করছে কর্মীরা আবেগ দিয়ে করছে, কর্মীরা আবেগ দিয়ে ভাঙাভাঙি করছে, এটাও কাম্য না। কিন্তু কর্মীদের আবেগকে আসলে হামলার ঘটনায় জাস্টিফাই করা যায় কি? না, অবশ্যই না, আমি এটাকে জাস্টিফাই করছি না। আমি বলছি কর্মীরা আবেগ দিয়ে করছে, এটা কোনো দল থেকে তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে না যাও তোমরা হামলা করো। এটা কর্মীরা আবেগ দিয়ে করছে বিকজ অফ তার ওয়ে অফ টক, দ্য ম্যাটার হি সেড, এগুলার কারণে কিন্তু আপনার এই হামলাগুলো হচ্ছে। কর্মীরা হামলা করছে আপনি বলছেন, দল থেকে কোনো নির্দেশনা দেওয়া হচ্ছে না, কিন্তু দল কি তাহলে নীরব দর্শকের ভূমিকায় রয়েছে? না, দল নীরব দর্শকের ভূমিকায় আছে আমি এটা বলছি না। দেখেন, প্রতিটা যখন কার্যকলাপ হচ্ছে যেটা দলের পরিপন্থী এমন কোনো কার্যকলাপ হচ্ছে, দল থেকে কিন্তু তাদেরকে আপনার শোকজ করা হচ্ছে, দল থেকে তাদেরকে কিন্তু সতর্ক করা হচ্ছে। এবং আপনি দেখেন, এখানে তারা তো আরো রায়ট হয়ে যেতে পারতো, অনেক অঘটন ঘটাতে পারতো। দলের কোনো নির্দেশনা নাই দেখে তারা কিন্তু ওই পর্যায়ে যেতে পারছে না। যা কিছু করেছে আবেগ থেকে করেছে, বাট আমি এটা বলছি আবেগ থেকে এটা করা কাম্য না। আবার সুযোগ থাকলে পরিস্থিতি আরো বিগড়ে যেতে পারতো, হয়তো বিগড়ে যেতে পারতো, হয়তো আরো অনেক খারাপ হতে পারতো। কিন্তু দল তো এটা চায় না, গভর্নমেন্ট এটা চায় না, ফ্যাসিস্ট আচরণ করতে চায় না। ওনারা ওনাদের মতো পলিটিক্যাল বক্তব্য দিবে, এটাই স্বাভাবিক। কিন্তু মানে নাসরুদ্দিন পাটোয়ারি যে ওয়েতে টক করে, যে ওয়েতে কথাবার্তা বলে, এটা আসলে হচ্ছে শালীনতা বহির্ভূত। এই কারণে এই ঘটনাগুলো ঘটছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অধ্যাপক ডক্টর হাসানাত আলী, রাজনৈতিক কর্মসূচিতে কিংবা একজন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তো নিশ্চয়ই রাষ্ট্রের। রাষ্ট্র কি সেই দায়িত্ব পালনে কোনোভাবে ব্যর্থ হচ্ছে? কেন সংঘাতময় দেখছি রাজনীতি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার বিজ্ঞ সহ আলোচক বন্ধুকে। দেখেন, রাজনীতি সংঘাতময়ী হোক বা সংঘাতমুখী হোক, এটা কারোই কাম্য নয়। কারণ জুলাই অভ্যুত্থানের পরে আমরা প্রত্যাশা করেছিলাম যে রাজনীতিতে সৌহার্দ্য থাকবে, পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে, ভাষা প্রয়োগে শালীনতা বজায় রাখা হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যারা তরুণ প্রজন্মের রাজনীতিবিদ বা তরুণ ছাত্র নেতারা, তাদের শব্দচয়ন, বিশেষ করে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার পাটোয়ারি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, উনি শিক্ষকতা করেন। আমরা 24-এর পরে আমরা শিক্ষক, দীর্ঘ 30 বছর শিক্ষকতা করি। আমরা প্রত্যাশাই করিনি যে আমার ছাত্র বন্ধুরা রাতের অন্ধকারে, তখনকার আজকের প্রধানমন্ত্রী যখন লন্ডনে ছিলেন, তাকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলতে এতটুকু দ্বিধাবোধ করলেন না। আমি শব্দ প্রয়োগের বিপক্ষে হামলা করা, মামলা করা, এগুলা বা ট্রাক আটকে রাস্তা বন্ধ করা, কোনোটাই সমর্থন করি না। কিন্তু পাশাপাশি আমি একটা জিনিস বলি, আপনি উস্কানি দিচ্ছেন কেন? যখন একজন প্রধানমন্ত্রী সংযত, বিনয়ী, শালীন, অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল, কোনো কটূক্তি কথা বলেন না। এই যে ব্যক্তির নামটি আমার বন্ধুটি বললেন, আমি নাম নিতে চাই না, কারণ তারা তো আমার সন্তান তুল্য, ছাত্র তুল্য, যে ভাষায় কথা বলেন, যে শব্দ প্রয়োগ করেন, এটি কি গ্রহণযোগ্য? এই শব্দ বোমা বা এই শব্দের অপপ্রয়োগ বা ভাষার অপপ্রয়োগ, কুরুচিপূর্ণ ভাষা, এবং একজন প্রধানমন্ত্রী, আমি ধরে নিলাম আপনি সমালোচনা করেন, তার গঠনমূলক সমালোচনা করেন, তার এই 5 মাসের সরকার মানে এমন দেশ একেবারে রসাতলে দিয়ে দিয়েছে, যদি মনে করে থাকেন, আপনি করেন না সমালোচনা, আপনি পলিসি ডায়ালগ করেন, আপনি রাস্তায় দাঁড়ান, আপনি মানুষকে কথা বলেন, মানুষ আপনার কথা শুনুক। কিন্তু আপনি যতটা না সমালোচনা করছেন গঠনমূলক, আপনি গ্যাস সংকট আছে সমালোচনা করেন, কোনো অসুবিধা নাই। বন্যায় আপনি যদি মনে করে থাকেন যে বন্যায় সাহায্য দেওয়া হয়নি, সমালোচনা করেন, অসুবিধা নেই। দ্রব্যমূল্য না, সমালোচনা করেন, কোনো অসুবিধা নেই। আপনি তারেক রহমানকে আক্রমণ করছেন কেন? আপনি মির্জা আব্বাসকে আক্রমণ করছেন কেন? আপনি জায়মা রহমানকে ব্যক্তিগত আক্রমণ করছেন কেন? কেন? তারা কি বলেন? আপনি পলিসি নিয়ে এত সমালোচনা করবেন, আপনি এক ব্যক্তিকে হুমকি দিচ্ছেন যে আপনার কিন্তু এবার পালানোর জায়গা নেই, লন্ডনে যেতে পারবেন না। কেন? তো আপনি কোথায় যাবেন? যদি বিএনপি যদি বলে, এত বড় একটা বৃহৎ দল যারা 200+ মেজরিটি নিয়ে সংসদে আসছে, আপনি কোথায় যাবেন? তারা যদি বলে, আপনি তাদেরকে বলছেন যে কোমরের হাড়গুলো একটু দেখেন এখনো ব্যথা আছে কিনা, বা আপনি সোজা হয়ে দাঁড়াতে পারবেন কিনা। এই যে উস্কানিমূলক বক্তব্য, এটা কি রাজনীতি বলবেন আপনি এটাকে? আপনি যদি রাজনীতি বলেন, আমার কিচ্ছু করার নেই। আমি এই রাজনীতি চাই না তো, আমি সেই রাজনীতি চাই যেটি এই গত 5 মাসে মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়েছেন অন্য দলের প্রতি, অন্য দলের রাজনৈতিক নেতাদের প্রতি। এবং এখন পর্যন্ত এই যে যত শব্দ বোমা বা যত শব্দের অপপ্রয়োগ নাসিরউদ্দিন করেছেন বা সাজিদরা করেছেন,
তার জবাবে একটি টু শব্দটি না করার যে সংস্কৃতি রাষ্ট্রের নেতা হিসেবে উনি দেখিয়েছেন, কিন্তু ডক্টর এটিকে তো হাসান আলী, এত আমার follow করা প্রশ্নটি ভিন্ন জায়গায়, যে কুরুচিপূর্ণ বক্তব্য কিংবা উস্কানিমূলক বক্তব্য যেমন সমর্থনযোগ্য নয়, তেমন বল প্রয়োগ কিংবা হামলাকে সমর্থনযোগ্য আমি বা কিন্তু হামলাকে বৈধতা দেওয়ার না, কোনো আমি প্রশ্ন আছে? আমি একবারও আপনাকে বলিনি যে এটা সংযুক্ত। আমি কিন্তু প্রথমে বলেছি এই ধরনের 24 তারিখের 4 তারিখের পরে, জুলাইয়ের বিপ্লবের পরে, 24-এর পরে কোনো মানুষ চায় না যে এই ধরনের রাজনীতি বাংলাদেশে চলুক। আমরা তো আরেকটা ওবায়দুল কাদেরকে চাই না, আমরা আরেকটা তো তোফায়েল আহমেদকে চাই না, আমরা আরেকটা তো শাহ মোয়াজ্জেম হোসেনকে চাই না। আমরা তো চাই মির্জা ফখরুল ইসলামের মতো রাজনীতিবিদ, আমরা তো চাই যে ওই যে সুরঞ্জিত সেন গুপ্তের মতো রাজনীতিবিদ, আমরা তো চাই এই যে আমার পাটোয়ারি ভাইয়ের মতো একাডেমিক ডিবেট করা রাজনীতিবিদ, যারা তথ্য যুক্তি দিয়ে সমালোচনা তারা করবে। আমরা তো ওই রাজনীতিবিদ চাই না। তাহলে কেন পাটোয়ারি, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি বক্তব্য দেওয়া শুরু করলেই মাননীয় প্রধানমন্ত্রীকে উস্কানি দেবেন, জনগণকে উস্কানি দেবেন? এই উস্কানি তো অপরাধ। যে বক্তব্য প্রয়োগ করলে সামাজিক শৃঙ্খলা, এটা আইনের মানুষ আরো ভালো বলতে পারবেন, যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যদি আপনি সামাজিক শৃঙ্খলাকে নষ্ট করেন বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার জন্য নষ্ট, দুইজন লয়ার, এটা কিন্তু অপরাধ। আপনি উস্কানি দিতে পারেন না, বা আইন শৃঙ্খলার অবনতি হয় এই ধরনের কোনো শব্দ আপনি প্রয়োগ করতে পারেন না। কিন্তু যারা উস্কানিতে পা দিয়ে সংঘাতে জড়াচ্ছে তাদের দায় কতটুকু? তাদের দায়, অবশ্যই তাদের দায়। আমি বলছি তাদের দায় নাই, কথাটা আপনাকে কে বলছে? কিন্তু আপনি ওই দায়কে ধরার আগে যে ঘটনার জন্য সেই কাজটি ঘটলো, আপনি ধরেন যে একটা শর্ট সার্কিট হয়েছে, আগুন লাগছে, তাহলে আপনি কারণটা কি? কারণটা হলো শর্ট সার্কিট। তাহলে ওই শর্ট সার্কিটকে ভালো করতে হবে যেন ভবিষ্যতে আগুনটা না লাগে। আমি তো মনে করি হবিগঞ্জ এবং এই যে কুষ্টিয়া, তারপরে আজকে সুনামগঞ্জ যে ঘটনাটি ঘটলো, এই ঘটনার মধ্য দিয়ে যেহেতু কারণটা, যেহেতু অনুঘটক, যেহেতু এই ধরনের কুরুচিপূর্ণ শব্দ প্রয়োগ, অসম্মানজনক শব্দ প্রয়োগ, অগ্রহণযোগ্য শব্দ প্রয়োগ, আপনি সমালোচনা করেন না কেন? কেউ তো বাধা দিচ্ছে না, আপনি যত পারেন সমালোচনা করেন, কিন্তু সেই সমালোচনার ভাষাটা কেন উস্কানিমূলক হচ্ছে, কেন অন্যকে আঘাত লাগছে, কেন মানুষ উত্তেজিত হচ্ছে? অতএব সেটিও কিন্তু আপনাকে জুই খুঁজে দেখতে হবে। আমি এই হামলাকে সমর্থন করি না, আমি ঘৃণা করি, আমি এটা চাই না। কিন্তু যে ঘটনার কারণে এই ধরনের উত্তেজনাগুলো তৈরি হচ্ছে, রাস্তায় ব্যারিকেড দেওয়া হচ্ছে, বা আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি যখন এই সমস্ত বক্তব্যগুলো যখন এই ফেসবুকের রিলে দেখি, আমার সন্তান যখন বিরক্ত হয়, আমার কন্যাটি যখন বিরক্ত হয় যে এটি কি ধরনের রাজনীতি, সেটাও তো সমর্থনযোগ্য নয়, এবং সেটিও বন্ধ হওয়া উচিত। সেটিও বন্ধ হচ্ছে। আমার কথা, আমার আচরণ, আমার কর্মকাণ্ড যদি পাশের বাসার মানুষকে যদি বিরক্তি করে, ওই যে মানে সোশ্যাল নুইসেন্স যেটাকে বলে আইনের ভাষায়, সেই সোশ্যাল নুইসেন্সগুলো কিন্তু বন্ধ করা উচিত। তার মানে বক্তব্যের সীমা নির্ধারণ করার কথা বলছেন কি? আমি সীমা নির্ধারণের কথা বলছি না। যে সমস্ত শব্দ মানুষকে কষ্ট দেয় এবং সামাজিক শৃঙ্খলাকে নষ্ট করে, সেগুলা যদি উপর্যুপরি ঘটতে থাকে, তাহলে আমার মনে হয় যে আমরা যে আহ্বান জানাবো যে তারা দয়া করে যেন এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা না বলেন, সরকারের গঠনমূলক সমালোচনা করেন এবং প্রয়োজনে আরও বেশি তীর্যক সমালোচনা করেন, কিন্তু সেই সমালোচনার ভাষা যেন হুমকি, ধামকি, পালানো, এটা ওটা করে তার যে সাপোর্টার, অন্যদের যে সমর্থক আছে, তারা যেন মনে কষ্ট না পান, সেটাও দেখার দায়িত্ব কিন্তু একজন গঠনমূলক রাজনীতিবিদ হিসেবে। নাসিররা এই প্রজন্মের নেতা, তারা কেন বড়দেরকে শ্রদ্ধা করবে না? যখন একজন বড় প্রধানমন্ত্রী তাদেরকে স্নেহ করছেন, আদর করছেন, ডেকে নিচ্ছেন কাছে, কয়েকদিন আগেও দেখলাম হাসনাতকে ডেকে নিলেন কাছে, কথা বললেন, সংসদে টিপ্পনি করলেন এই ফ্যামিলি কার্ড না কি কার্ড নিয়ে, তাহলে সেই পরিবেশটাকে নষ্ট করার জন্য তারা কেন সেই ব্যক্তিকে টার্গেট করে আপনি কুরুচিপূর্ণ কথা বলছেন? তাহলে গত 18 বছর মাননীয় প্রধানমন্ত্রীকে টার্গেট করে শেখ হাসিনা হেন বাজে কথা নেই যা বললেন না, তাহলে আপনি কি সেখান থেকে মুড়ি হয়েছেন? তার কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করেছেন? যে শিষ্যত্ব গ্রহণ করে যেটা আওয়ামী লীগ করতো, সেই দায়িত্বটা নাসিরউদ্দিন পাটোয়ারি নিয়েছে এবং নিয়ে সেই কাজগুলো করছে। তো এটি তো তার মুখের লাগামটাও তার টানা উচিত। আর যারা হামলা করেছে, আমি মনে করি যে প্রয়োজন বোধে নাসিরউদ্দিন এই পাটোয়ারির অগ্রহণযোগ্য বক্তব্য, যারা সামাজিক বিশৃঙ্খলা তৈরি করে, এই ধরনের বক্তব্যকে নিয়ন্ত্রণ করার জন্য পাটোয়ারি ভাইরা যদি কোনো আইন তৈরি করার যদি প্রয়োজন বোধ করেন, সেটিও করা উচিত। কারণ আমরা এই 24-এর পরে 1400 সন্তানের রক্তের পরে আমরা এই ধরনের কুরুচিপূর্ণ শব্দ ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারির লাগাম টানা বেশি জরুরি নাকি রাজনৈতিক সহিংসতা বন্ধে পদক্ষেপ নেওয়া বেশি জরুরি? আমি মনে করি এই যে ছাত্ররা, তারা জুলাইতে ফ্রন্টে ছিল অনেকেই, একাংশ। জুলাইতে আরও অনেক ভালো ভালো ছাত্র ছিল, উমামা ফাতেমা ওয়ান অফ দেম, তাকে দেখি না, আরও কয়েকজন আছে, আমি নাম ভুলে গেছি। আমরা তাদের চকশো করতাম, ঝগড়াও করতাম, সম্মানও করতাম। জুলাইয়ের একটা বিশাল অংশ হারিয়ে গেছে, কিন্তু আর একটা অংশ রয়ে গেছে, যে অংশটায় আমরা বেয়াদবতন্ত্র দেখতে পাচ্ছি। এটা কেন?
জুলাইয়ের পরে এরা কিন্তু ক্ষমতায় ছিল, যারা এখন এনসিপির নেতৃবৃন্দ আছে, এরা মন্ত্রী ছিল, এরা মন্ত্রণালয় চালিয়েছে, ডক্টর ইউনূস স্যারকে সামনে রেখে এরা যা ইচ্ছে তাই করেছে, আমাদের চোখের সামনে সচিব বানিয়েছে। ঢাকা ভার্সিটির ছাত্র, পাশ করা ছাত্র কোনো বিসিএস ক্যাডারে পরীক্ষা দিয়ে চান্স পেত না, সে সচিব বানিয়েছে, সে এসপি বানিয়েছে, ডিসি বানিয়েছে, ছক করেছে, এবং তাদের ধারণা ছিল তারা একটা লম্বা সময় এই ছকে ক্ষমতায় থাকবে। এটা কিন্তু এক ধরনের স্বৈরতান্ত্রিক মনোভাব, এটাও ফ্যাসিস্ট মনোভাব, যে ভোট টোট ছাড়া আমরা এভাবেই থাকবো। ডক্টর ইউনূস স্যারও প্রথম দিকে সেভাবে ছিলেন, নামাজ পড়তে গিয়ে 10 বছর মিছিলটা অর্গানিক না, আর্টিফিশিয়াল। এই সমস্ত কিছুতে গুড়ে বালি দিয়ে দিয়েছে জনাব তারেক জিয়ার দেশে ফিরে আসা, যেটা নিয়ে আমরা সবাই কনফিউজ ছিলাম, আসবে কি আসবে না, আসবে কি আসবে। যখনই উনি আসলেন তখনই ছকটা হয়ে গেল গণতান্ত্রিক। এর আগ পর্যন্ত, আগের দিন পর্যন্ত ছিল হয়তো বা ইলেকশন হবে না, আরও 10 বছর থাকবে, 5 বছর থাকবে, ইসলামিক একটা গভর্নমেন্ট হতে পারে, বিপ্লবী গভর্নমেন্ট হতে পারে, রেবেল গভর্নমেন্ট হতে পারে, অনেক কিছু হতে পারে। উনি আসার সাথে সাথেই সমস্ত তত্ত্ব থিওরি কিন্তু নিমেষের মধ্যে উড়ে গেল, এবং জাতীয় পার্টি ভোটে আসার সিদ্ধান্ত নিল তারেক জিয়া আসার কারণে। কারণ উনি আসছেন মানে একটা ডেমোক্রেটিক ফোর্স আসছে, উনি আসছে মানে একটা পার্টি ডেমোক্রেসির দিকে যাবে দেশ, মোরাললেস। আমরা খুব উঁচুমানের ভোট কখনই আশা করতে পারি না। এখন ওনার অসাধারণ গুণ হচ্ছে, এত নির্যাতিত হওয়ার পরে উনি এখন পর্যন্ত ইভেন আওয়ামী লীগের কোনো নেতাকে নিয়ে উনি বাজে কটূক্তি করেননি, নাসিরুদ্দিন পাটোয়ারি নিয়েও কিছু বলেনি, শব্দটাই উচ্চারণ করেননি। কিন্তু ওনাকে পার্সোনালি টার্গেট করে কেন গালি দেওয়া হচ্ছে, এটা নিয়ে আমি চিন্তা করেছি, আমার ব্যক্তিগত অভিমত। একটা হচ্ছে বলা হলো কি যেন, আজকেও দেখলাম, যার বাপের দেশ লন্ডন সে চলে যাক লন্ডন, এটা মিছিল হচ্ছে। এখন তারেক জিয়া সাহেব তো জিয়াউর রহমানের সন্তান, জিয়াউর রহমান সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, রাষ্ট্রপতি ছিলেন, বাংলাদেশের মধ্যে ফাইনেস্ট ডেকোরেটিভ আর্মি অফিসার, আর্মি জেনারেল ছিলেন। কথা হচ্ছে বক্তব্যের মধ্যে আপনি এক ধরনের উস্কানি দেখতে পাচ্ছেন। আমি শেষ করে দিচ্ছি, এবং আরো কি বক্তব্য 1, 2, 3, 4, 3 এগুলো করা হচ্ছে কেন? তারেক জিয়াকে বিভ্রান্ত করে একটা অ্যাগ্রেসিভ মোডে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে উনি ভুল করেন। তো উনি অবশ্য ভুল করছেন না। যে সংঘাতটা হয়েছে এটা দুঃখজনক কয়েকটা কারণে। এই 2 বছর আগেই তো এই ছেলেরা আন্দোলন করলো, মিছিল করলো, মিটিং করলো, পুলিশের সামনে সাহস দেখালো। আমরা তো ওদেরকে ভালোবাসি, ওদের কাছে দেশপ্রেম আশা করি, শিষ্টাচার আশা করি, কিন্তু আসলে এত উগ্র কথাবার্তার পরে টলারেন্স লেভেল যে কারোই ভেঙে যেতে পারে, সেটা সরকারি দলের বিরুদ্ধে বলছেন আপনি। দ্বিতীয় হচ্ছে, এই কথাগুলো প্রত্যেকটাই আমাদের ব্যারিস্টার মিলনও বলতে পারবেন, প্রত্যেকটা কথার বিরুদ্ধেই মামলা করা সম্ভব। মামলা যে হয়নি এটাও এক ধরনের সরকারের টলারেন্স, সরকার অ্যালাউ করছে, চেষ্টা করছে অ্যাকোমোডেট করতে। আমি মনে করি এনসিপির ক্ষমা চাওয়া উচিত খারাপ কথা বলার জন্য, এবং বিএনপির রেস্টেন হওয়া উচিত। আমরা তো এই সংঘাত চাই না, সংঘাত তো ছিল, একটা একদলীয় সরকার ছিল, সার্বক্ষণিক সংঘাতের ভয় ছিল, এক পেশে সংসদ ছিল, অস্বীকার করবো না। তো সেটার সাথে এখন যদি আবার এই রাজপথে সংঘাত শুরু হয়, তাহলে দেশটা আগাবে না, ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে, সরকারও কিন্তু তার কাঙ্ক্ষিত জাস্টিস ডেলিভারি দিতে, ন্যায় বিচার ডেলিভারি দিতে, ইকোনমিক আউটকাম দিতে পারবে না, কারণ অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। তো সেটার ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি এটা ভারসাম্য না থাকাটা একটা বড় কারণ। মাঠে রাজনীতির ভারসাম্য নাই, সংসদে রাজনীতির ভারসাম্য নাই। এটা এখন আমার দুই আলোচক রাজি হবেন না। আজকে যদি আওয়ামী লীগ রাজনীতি করতে পারতো মাঠে, এখন নাসিরুদ্দিন পাটোয়ারি তারেক জিয়াকে বড় ভাই ডাকতো, পা ছুঁয়ে সালাম করতো, কারণ রাজনীতি তারপরে এই ফ্যাক্টর এলিমেন্টগুলো আছে। ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, আসলে কি তাই? আমি ব্যাপারটা ধরতে পারিনি, আরেকবার বলেন আপনি। মানে আওয়ামী লীগ যদি মাঠে থাকতো বা লফুলি থাকতো, তাহলে আওয়ামী লীগকে কমব্যাট করার জন্য এনসিপি সভাপতি বিএনপির সাথে একটা ফ্রেন্ডশিপ অথবা একটা পার্টনারশিপ অবশ্যই ফর্ম করতো, যেটা হয়তো যদি আমি একটু যুক্ত করি, যেমনটি ব্যারিস্টার শামীম পাটোয়ারি বলেছে যে আওয়ামী লীগ যদি রাজনীতি করার সুযোগ পেত, তাহলে নাসিরুদ্দিন পাটোয়ারি তারেক রহমানকে বড় ভাই বলে পা ছুঁয়ে সালাম করতো। এটা আসলে বলা মুশকিল আর কি। ঠিক আছে, আসলে এখানে পলিটিক্যাল অনেক ধরনের স্টেটমেন্ট হতে পারে আর কি, যে এখন আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য এনসিপির সাথে লিয়াজো করে তারপর করতে হবে, এটা জিনিসটা আসলে তা না। এখানে এনসিপি, জামাত আর বিএনপি তিনটাই দল বলেন না কেন, এবং অন্যান্য যা বলেন না কেন, আওয়ামী লীগের ব্যাপারে কিন্তু সবাই আবার একমত যে না, ফ্যাসিস্টদেরকে কোনোভাবে আপনার মাথায় তোলা যাবে না, কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। এটার ব্যাপারে তিনজনই কিন্তু একমত বলে আমি মনে করি। সেক্ষেত্রে পাটোয়ারি ভাই যে অ্যাঙ্গেলে বলেছে, আমি একটু ডিসঅ্যাগ্রি, যে বড় ভাই বলতো বা একদম হাত মেলায় তাদেরকে কাছে টানতো বা তাদের পা পড়তো, আসলে এই জিনিসটা ওভাবে বলাটা আমার মনে হয় না শোভনীয়।
আমার মনে হয় হ্যাঁ, তারা একটা অ্যালাইন হয়ে আওয়ামী লীগকে তারা প্রতিহত করেছে। দেখেন 5ই আগস্টের যে ঘটনা, জুলাই আগস্টের যে ঘটনা, যে গণ অভ্যুত্থান, এটাতে তো আসলে এনসিপির যারা এখন শীর্ষ নেত্রীয় ব্যক্তিবর্গ আছে, তাদের অবদান কিন্তু আমরা কেউ অস্বীকার করি না। আবার জামাতের অবদানও অস্বীকার করা হচ্ছে না, বিএনপির অবদানও অস্বীকার করা হচ্ছে না। এটা সবাই মিলে কিন্তু করা হয়েছে, ছাত্র জনতা সবাই মিলে কিন্তু এটা করেছে, ধন্যবাদ জানাচ্ছি কারো ব্যারিস্টার কারো মাহফুজুর রহমান একার জুন। না ব্যাপারটা আর কি। অধ্যাপক ডক্টর হাসনাত আলী, এই বিষয়ে যদি 2-4 লাইন যুক্ত করেন। না, এটি হলো যে বিএনপি কিন্তু, পাটোয়ারি ভাই যেদিকে ইঙ্গিত করছেন, বিএনপি কিন্তু কখনোই প্রকাশ্যে সরাসরি প্রশাসনিক ওয়ার্ডার ইস্যু করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে চায়নি। বিএনপি সবসময়ই বলেছে যে আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যে বিচার, আওয়ামী লীগ যে অপরাধগুলো করেছে, অপকর্ম করেছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে এবং এই 1400 মানুষ খুনের সাথে সরাসরি জড়িত, এটা বিশ্বব্যাংক, আমাদের জাতিসংঘের রিপোর্টও আমরা দেখেছি সেগুলো। অতএব সেই বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয় সেটা হতে পারে, কিন্তু সরাসরি ওইভাবে বলেননি। তবে এটি তো ঠিক যে উনি যেটা বলছেন যে সেটি হলো যে বেদতন্ত্র যে শব্দটি বললেন, এটি হবে কেন? তারা তো সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমাদের সন্তানরা যখন এই ধরনের স্লোগান দেয় তখন আমার মাঝে মাঝে তখন মনে হয় যে এই সমস্ত সংগঠনের আবার কিন্তু অঘোষিত পৃষ্ঠপোষক 11 দলীয় জোট বা এই যে একটা জোট হয়েছে তার মধ্যে এক দল বের হয়ে গেছে, তাদের মঞ্চে দাঁড়িয়ে সেই সমস্ত নেতাদের উপস্থিতিতে যখন তারেক রহমানকে নিয়ে বা জিয়াউর রহমানকে নিয়ে বা তার সন্তানদেরকে নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় তির্যকভাবে উস্কানি দেওয়া হয়, বক্তব্য দেওয়া হয়, তখন আমার মাঝে মাঝে মনে হয় যে এই তারেক রহমানকে তো 18 বছর নেতা মেনেছিলেন, এই তারেক রহমান বেগম খালেদা জিয়াউর রহমানকে নেতা মেনে তো জাতীয় পতাকা উড়িয়ে মন্ত্রিত্ব গ্রহণ করেছিলেন, এই তারেক রহমানকে বেগম খালেদা জিয়াকে নেতা নেত্রী মেনে তো তাদের সাথে লিয়াজো করে একসাথে ছিলেন মাঠে ঘাটে সরকারে। অধ্যাপক ডক্টর হাসনাত আলী, এই ঘটনা ছাড়া, এনসিপির এই হামলার ঘটনা ছাড়াও কিন্তু আমি যদি আপনার সামনে একটি পরিসংখ্যান তুলে ধরি, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের সাম্প্রতিক তথ্য বলছে বিগত 22 মাসে প্রায় 950 রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যাতে প্রাণ হারিয়েছেন 213 জন। আপনি 22 আমরা তাহলে সহিংস রাজনীতির বৃত্ত থেকে না, কিভাবে বেরোবো? জয়ী, আমি প্রশ্নটি রাখছি, আমার 22 বিরতি মাসে নিতে হচ্ছে, আমি বিরতি নিয়ে আপনার কাছেই ফিরছি। আচ্ছা, আসেন দর্শক, একটু। জনতন্ত্র গণতন্ত্র নিয়ে পড়ছে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। অধ্যাপক ডক্টর হাসনাত আলী, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের সাম্প্রতিক তথ্য বলছে বিগত 22 মাসে দেশে 950 রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যাতে প্রাণ হারিয়েছেন 213 জন। এই যে সহিংস রাজনীতির যে বৃত্ত আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে, সেটি ভাঙা কিভাবে সম্ভব? আচ্ছা দেখেন, এই 22 মাসের মধ্যে 5 মাস কিন্তু বিএনপির, আর 17 মাসের স্ট্যাটিস্টিক যদি আপনি মিলাই দেন আইন সালিশ কেন্দ্র, আমি সার্বিকভাবেই হ্যাঁ আমি বলি, তাহলে সেখানে কিন্তু ভুল হবে। কারণ এই 17 মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সময় মাত্র আওয়ামী লীগ রেজিমের পতনের পরে একটা অবনতিশীল আইন শৃঙ্খলা বাহিনী, এটা ভুলে যাওয়ার কথা নয়। এবং গোটা পুলিশ বাহিনীর মনোবল একেবারে ভঙ্গুর, পুলিশ বাহিনী ডিউটি করতে পারেনি থানাতে বহুদিন, তাদের যানবাহন নাই, তাদের ঘর নাই, দরজা নেই, জানালা নেই, সব ভঙ্গুর অবস্থায়। অতএব সেই সময়ের এই তথ্য নিয়ে এসে যদি আজকের এই 5 মাসের সাথে মিলান বা যারা মিলাতে চায়, তারা আসলে সঠিক তথ্য জাতিকে দিতে চান না। তবে হ্যাঁ, আমি স্বীকার করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হলে আমার ভালো লাগতো, জাতির ভালো লাগতো, সবারই ভালো লাগতো। তবে এই 5 মাসের স্ট্যাটিস্টিক্সটা দেন, নিশ্চয়ই এই 17 মাসের তুলনায় এই 5 মাসের আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ডে টু ডে এটা কিন্তু ইমপ্রুভ করছে। পুলিশ বাহিনীর মধ্যে আস্থা ফিরে এসেছে এবং ওই সময়টাই 17 মাসে তারা তখনও কিন্তু ওই ফেসিস্ট ভাবাপূর্ণ বা ভাবাদর্শের পুলিশটাই কিন্তু ক্ষমতায় ছিল, ওই ফেসিস্ট সরকারের ভাবাদর্শের প্রশাসনের লোকেরাই সেখানে ছিল এবং তাদের মধ্যে একটা উদ্দেশ্য ছিল ইচ্ছাকৃতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি দেখিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা প্রশ্নের মুখোমুখি দাঁড় করাতে। অতএব সেই পরিস্থিতি এখন আর নেই, এটি হচ্ছে, উন্নতির দিকে যাচ্ছে। আর একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আমাদের মতো এই বিশ্বে যখন একবারে ভঙ্গুর একটি অর্থনীতি, ভঙ্গুর একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির থেকে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় নেয়, যখন 18টি বৎসরের মানুষের কথা বলার অধিকার ছিল না, মানুষ নির্ভয়ে চলাফেরা করতে পারতো না, রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারতো না, রাজনীতিবিদদেরকে ধরে নিয়ে যা চরিত্র হনন করা হতো, পার্টি অফিসে এই ককটেল টকটেল রেখে পুরো দলটাকেই বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। সেই জায়গায় থেকে এই 5 মাসে এমনটা কিছু হয়েছে?
বলেন তো আমাকে যে কোনো পার্টি অফিসে, আমার পার্টনারের হয়ে পার্টি অফিসে কিছু অন্যায় কিছু জিনিসপাতি রেখে বলা হয়েছে যে আসেন টিভি চলে আসেন, আপনারা লাইভ করেন যে এই জিনিসগুলো পাওয়া গেল, হয়নি তো। বা পার্টনারের ভাই থেকে ধরে নিয়ে যে অন্য কোনো জায়গায় বিভিন্ন জিনিসপাতি, অগ্রহণযোগ্য জিনিসপাতি রেখে লাইভ করা হয়নি তো, কিন্তু গত 18 বছর হয়েছে। অতএব সেই জায়গা থেকে আমার মনে হয় যে বিএনপির সমালোচনা করা যাবে না, আমি তা বলছি না, কিন্তু 5 মাসের একটি সরকারের যে মাত্রায় আমরা সমালোচনা করছি, বা এই যে আমার যারা সমালোচনা করার চেষ্টা করছে তারা বোধহয় একটু বাড়াবাড়ি করছে। ধন্যবাদ কারণ জানাচ্ছি অধ্যাপক সরকার ডক্টর কিন্তু হাসনাত। এখন পর্যন্ত সকল ক্ষেত্রে, আপনি আইন শৃঙ্খলা বাহিনী, সুশাসন বলেন, ব্যাংকিং সেক্টর বলেন, তারপরে আচরণগত দিক থেকে বলেন, এখন পর্যন্ত তারা কিন্তু স্মার্ট আচরণ করছে, অন্তত তাদের ভোটারদের সাথে। ধন্যবাদ জানাচ্ছি। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, সরকারকে আসলে আমরা কি সমালোচনার মাত্রা তীব্রতর হচ্ছে সরকারের ক্ষেত্রে, নাকি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সার্বিক পরিস্থিতি বা সহিংস রাজনীতির বাস্তবতার চিত্রটা আসলেই আমাদের ভাবার বিষয়? রাজনীতি অত্যন্ত নিষ্ঠুর বাস্তবতার খেলা। দ্যার ইজ ইংলিশ টার্ম, নো কার্ডস, নো বার্ডস, নো কোকোনাট, নো এক্সকিউজ, নো আর্গুমেন্ট, নো লাইন স্কিপিং। আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারকে এখনও দোষারোপ করার কোনো সময় আসেনি, এবং সরকার আসলেই এখন পর্যন্ত কোনো বড় দোষ করেনি রাষ্ট্র পরিচালনায়। গুম একদম জিরো হয়ে গেছে, একটা অভিযোগ আসছে গুমের, বা পলিটিক্যাল পারসিকিউশনটাও কমে আসছে। কিন্তু জনগণ কিন্তু ডেলিভারি অফ ইকোনমিক রিফর্ম চাবে, অর্থনীতির সুফল চায়, গণতন্ত্রও চায়, জনগণ অনেক কিছু চায়। এটা দেয়াটা খুব কঠিন। সেই জন্য রাজনীতিতে আপনার একটা কথা আছে, ফ্রিকশন অফ ওয়ার্ড, যা ভন মারিয়া ক্লজউইচ। আমি ইন্টারন্যাশনাল রিলেশনের ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 বছর, ওখানে অসাধারণ কিছু টিচার আমাদেরকে পড়িয়েছিলেন, যারা আবার জুলাই আন্দোলনে খুব অ্যাক্টিভ ছিলেন। তো তাদের মধ্যে একটা আছে ফ্রিকশন অফ ওয়ার, আপনি কল্পনা করবেন না তারপর আপনার যুদ্ধে এমন কিছু হবে যেটা আপনি কন্টেম্পলেশন করেন নাই। এই যে এনসিপি যে এই পরিমাণ বিয়াদবতন্ত্র করে এই পরিমাণ ইরিটেট করবে এই আমলে, এটা আমার ধারণা হয়তো বিএনপির কন্টেম্পলেশন ছিল না, তাকে ফেস করতে হচ্ছে। এরকম আরও অনেক কিছু তাকে ফেস করতে হবে। তো বিদ্যমান যে সমস্যাগুলো আছে অর্থনীতির, সেটা তো আছেই। ইন্টারন্যাশনাল ইরান আর এবং আমেরিকার যুদ্ধ, একদম এই সময় নতুন গভর্নমেন্ট এসেই পড়েছে তেলের প্রবলেমে, তেলের দাম আরও বাড়বে, তেলের দাম বাড়লে ইনফ্লেশন বাড়বে, 10% ইনফ্লেশন হলে বাংলাদেশের নাভিশ্বাস চলে যাবে। তার মধ্যে আপনি যদি পলিটিক্যাল সেটেলমেন্ট, রিকনসিলিয়েশন না করেন, এটা পলিটিক্যাল ক্রাইসিস বাড়াবে। জিয়াউর রহমানের সময় 22টা কু হয়েছিল, 23 নম্বর কুতে ওনাকে মারা হয়েছে। কি মর্মান্তিক ঘটনা! এই সার্কিট হাউসের গেট খোলা ছিল, একটা গাড়ি ঢুকে গেল, ভিতরে ঢুকলো, 2জন গানম্যানকে মেরে ফেললো। জিয়াউর রহমান তার গেঞ্জি পরে সামনে তাকিয়েছিলেন, তাকে মেরে ফেলা হলো। তো আমরা যেটা অনুভব করি, পলিটিক্যাল রেজলিউশন না করলে ঘটনা হতেই থাকবে, এবং এই ঘটনা থামবে কখন? যখন একটা পলিটিক্যাল সমঝোতা হবে যে দেশ বাঁচাতে হবে, জাতি বাঁচাতে হবে, সার্বভৌমত্ব বাঁচাতে হবে। লেটস হ্যাভ এ 10 বছরের প্যাক্ট, 10 বছরের একটা প্যাক্ট করতে হবে যে 10 বছরের মধ্যে এই বিষয়গুলোতে কোনো দল কোনো কিছু করবে না। তখন সুযোগ সন্ধানীরা সুযোগ নিতে পারবে না, আর বাংলাদেশের ফরেন পলিসি তখন স্ট্রং হবে। না হলে যেটা হবে, বাংলাদেশের এই দ্বন্দ্বের সুফল হিসাবে সরকারকে দুর্বল করা হবে, বা হবে সরকার কঠোর হতে পারবে, সেই ক্ষমতা সরকারের আছে, তখন সরকারকে ফ্যাসিস্ট গালি শুনতে হবে। আমি সফট অর্থে বলছি। তবে সরকারের সামনে একটা সুযোগ আছে। আমি মনে করি লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা মোটামুটি টলারেবল হওয়ার পরে সরকার মাঠ পর্যায়ে একটা লেজিটিমেট শক্তি পাবে। পুলিশ প্রশাসন অবশ্যই সরকারি পুলিশ প্রশাসন, তাদেরকে অবিশ্বাস করার কিছু নাই। 17 বছরে তো 17 লক্ষ সরকারি কর্মচারী আওয়ামী লীগের আমলেই ছিল, সেই 17 লক্ষই এখন দেশ চালাচ্ছে। কারণ আপনি তাদের নামে মামলা দিতে থাকেন, বন্ধু বান্ধব একজন পুলিশ যদি দেখে আমার বন্ধু আইসিটি ট্রাইব্যুনালে দোষে নির্দোষে, সে কিন্তু ডিমোরালাইজড হয়ে যাবে। আমি আইসিটি ট্রাইব্যুনালে বেশ কিছু মামলার নথি পড়ে দেখেছি, কনস্টেবলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, আওয়ামী লীগের ওয়ার্ড নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ফিলোসফিটা কিন্তু এত নিচে আসার মতো না। ফিলোসফিটা হবে টপ লিডারের এক্সিকিউশন হবে, আর বাকিদের ক্ষেত্রে তারা আন্ডার চেইন অফ কমান্ডে ছিল। তো ডিসিপ্লিনারি ফোর্সের অনেককে এবং আর্মিদেরকেও করা হচ্ছে। ফলে যেটা হচ্ছে, রাষ্ট্র যেসব ইনস্টিটিউশনের ভিত্তিতে চলে, সেই জায়গাটা ডিমোটিভেট হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, যেমনটি আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে জানা গেল, রাজনৈতিক সহিংসতার সিংহভাগ ঘটনাই ঘটছে দলের ভেতরের অভ্যন্তরীণ কোন্দলে। দলের ভেতরের অভ্যন্তরীণ কোন্দল বাড়ার মূল কারণ কি আধিপত্যের লড়াই? না, দেখুন, দলের ভিতরে যে কোন্দলগুলা ইন্টারিম গভর্নমেন্টের সময় বেশিরভাগ হয়েছে। আপনার যখন বিএনপি যখন গভর্নমেন্ট ফর্ম করলো, তারপরে কিন্তু দলের ভিতরে কোন্দলের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু আর এভাবে আসেনি আর কি। আমরা যেটা দেখেছি কি, যে আপনার 5ই আগস্টের পরে একটা পক্ষ দলের ভিতরে বলেন, দলের বাইরে বলেন,
বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করলো এবং বিশেষ করে আপনার মফস্বল অঞ্চলগুলোতে, জেলা অঞ্চলগুলোতে আমরা দেখেছি যে কিভাবে আপনার পুকুর দখল শুরু হলো, বালুঘাট দখল শুরু হলো, জমি দখল শুরু হলো। একসময় দেখা গেছে যে আসলে ফ্যাসিস্টদের কারণে অনেক কিছু থেকে তারা বঞ্চিত হয়েছে, তারা এখন কিভাবে নিজেরা সুবিধা নেবে এই মানে এগুলো শুরু হলো। তো এগুলা দলের ভিতরে যে আপনার শিষ্টাচার সেটা কিছুটা নষ্ট হয়েছিল। বাট এটাও আমি বলি, বিশেষ করে বিএনপির সময় আর কি, যখন ইন্টারিম গভর্নমেন্টের সময় এই ধরনের অ্যালিগেশনগুলো যখন আসলো দলের ভিতর থেকে, দলের যারা নেতাকর্মীরা করেছিল, প্রায় 4000 চিঠি ইস্যু করেছে রিজভী সাহেব, তাদেরকে শোকজ করেছে, বরখাস্ত করেছে, তাদেরকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে, বিভিন্ন ধরনের স্টেপ কিন্তু নেওয়া হয়েছে এবং হাইকমান্ড থেকে কখনো এই ধরনের কোনো কর্মকাণ্ডে কিন্তু উৎসাহ দেওয়া হয়নি, যে হাইকমান্ড থেকে উৎসাহ দেওয়া হচ্ছে হ্যাঁ এখন মারো কাটো যা খুশি করো। এগুলো যারা করেছে তারা নিজেরা করেছে, ব্যক্তি স্বার্থে করেছে। আর অন্যান্য দলেও যে হয়নি, ওই সময় ইন্টারিম গভর্নমেন্টের সময় এনসিপিও যে করেনি, জামাতের লোকজনও যে করেনি তা না, সবাই মিলে করেছে। তবে মানে এখানে দলীয় প্রধানদের বা দল কখনো এগুলাকে আপনার মানে বলেনি যে এগুলা করো। তো এখন যেটা দেখা যাচ্ছে আর কি আপনার এই ইলেকশনের পরে দলের ভিতরে যে শিষ্টাচার যেটা আছে সেটা কিন্তু আমার মনে হয় বহাল আছে, বিএনপিতে বহাল আছে, এনসিপিতে বহাল আছে বলে আমার মনে হয় কিন্তু না। রাজনৈতিক দলগুলোর মাঝে তো আমরা দেখছি যে মতবিরোধ তীব্র আকার ধারণ করছে, বিশেষ করে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কেন্দ্রিক। না, সেটা তো বিষয়টি একটা আসলে ডিবেট মীমাংসা আছে। কিভাবে হবে, আমি দেখেন, সেই প্রশ্নটি রাখছি। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি। সাথে ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। ব্যারিস্টার মাহফুজুর রহমান বিরুদ্ধ যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, বর্তমান রাজনৈতিক বাস্তবতা আমরা দেখছি গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মাঝে মতবিরোধ তীব্র আকার ধারণ করেছে। মীমাংসা কিভাবে হবে? দেখেন, রাজনৈতিক দলগুলো আসলে যদি জেদ ধরে বসে থাকে যে এই তাল গাছটা আমার, তাহলে তো মুশকিল, তাই না? দেখেন, ওনারা জুলাই সনদ বলছে, গণভোটের কথা বলছে। এখানে আলটিমেটলি আমরা দেখেছিলাম কি যে ঐক্যমত কমিশন যেটা হয়েছিল সেখানে তারা 84টি বিষয়ে একমত হয়েছিল যে এটা আমরা বাস্তবায়ন করব। দেখেন, এই বাস্তবায়ন কি হচ্ছে না বা হওয়ার পথে নেই? দেখেন, এখানে কিন্তু আপনার একটা বিশেষ সংসদীয় কমিটি করার জন্য কিন্তু অলরেডি আপনার আইনমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী সাহেব কিন্তু এপ্রিলই বলেছে যে আমরা একটা 17 সদস্য বিশিষ্ট একটা বিশেষ সংসদীয় কমিটি করব। এবং দেখেন, ওনাদের যে ইন্টেনশন বোনাফাইড, ওনারা কিন্তু বিরোধী দল থেকেও কিন্তু বলেছে যে আপনাদের থেকেও সদস্য দেন। ওনারা ডিসঅ্যাগ্রি করলো, বলেন যে না, এটা সংস্কার কমিটি হলে তাহলে যাব। ওনারা আসলে কনস্টিটিউশনটাকে বুঝতে পারছে না। কনস্টিটিউশনে কিন্তু সংবিধান সংস্কার কিন্তু অনুচ্ছেদে নাই। সংবিধান কিভাবে পরিবর্তন করা যাবে এটা অনুচ্ছেদ 142-এ বলা আছে, হয় সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ, এভাবে করা যাবে। সংস্কার শব্দটা নাই। এর আগে 17টা সংশোধনী হয়েছিল। এই 18তম সংশোধনীর মাধ্যমে কিন্তু এই জুলাই সনদের সবকিছু ইনক্লুড করা সম্ভব, কিন্তু না, ওনাদের ওই শব্দটা লাগবে আর কি, সংস্কার শব্দটা লাগবে। দেখেন, বিএনপি 2/3 মেজরিটি নিয়ে আসছে। ওনারা ইচ্ছা করলে কি এখন যা খুশি করতে পারে সংসদে বসে, যে আমি এই আইনটা পাশ করব, আমি এখন সংবিধান এভাবে করব, ওভাবে করব, আমার কোনো সংসদীয় কমিটি দরকার নেই, করতে পারে। কিন্তু তারা সংবিধান কিন্তু তাদেরকে সেই পাওয়ারটা তাদের আছে, কিন্তু তারা কি তা করছে? তারা তা করছে না। তারা আলোচনার মাধ্যমে আসতে যাচ্ছে যে আসো বসো আমরা একসাথে কাজ করি, কিন্তু সদিচ্ছা যদি না থাকে। তা করে কি পার পেয়ে গেছে? পঞ্চদশ সংশোধনীর রায় আমাদের কি বার্তা দেয়? কোনটা? পঞ্চদশ সংশোধনী। না, দেখেন, যা খুশি তা তো করছে না বিএনপি, যা খুশি তা করছে না, ফ্যাসিস্টের মতো আচরণ করছে না দেখেই কিন্তু এই তাদেরকে ইনভাইট করেছে যে আসো আমরা সংবিধানকে কিভাবে পরিবর্তন করা যায়, আসো আমরা বসি। ওনারা সদিচ্ছা তাদের নাই আসলে। অধ্যাপক ডক্টর হাসানাত আলী, ছোট্ট করে জানতে চাই, যেমনটি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্র জনতা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে নামতে বাধ্য হবে। ছাত্র জনতা রাজপথে নেমে আসলে পালানোর সুযোগ পাওয়া যাবে না। রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে? আচ্ছা, দেখেন, পাটোয়ারি আমাদের গোলাম পরোয়ার সাহেব, উনি রাজপথে নামবেন। জনগণকে বিএনপির সাথে নেই, জনগণ জাতীয় পার্টির সাথে নেই। আসলে জনগণ না, স্যান্ডউইচ হয়ে গেছে সব। সেখানে এনসিপির নেতারাও একদিন বললেন যে জনগণ মাঠে নামলে পালানোর জায়গা পাবেন না। আসলে জনগণ কারা? 200 অধিক আসন পেয়ে যারা নির্বাচিত হলেন, তাদের সাথে কি জনগণ দেশে নাই? তারা যদি বলে যে আমরা রাস্তায় যাব, এই যে অগণতান্ত্রিক কথাবার্তা বা এই অগ্রহণযোগ্য কথাবার্তা বা সব কিছুতেই একটা জেদ ধরার মতো কথাবার্তার বিপক্ষে আমরা দাঁড়াবো,
তাহলে তো সংঘাতপূর্ণ হবে এবং সেটা কারোর জন্যই ভালো হবে না। আমি ছোট করে শুধু এতটুকু বলতে চাই, জামাতের এই যে নেতা দিয়েছেন বা আমার এই বিএনপির নেতা এখানে আছেন, যদি সংঘাত তৈরি হয় আর ফ্যাসিস্ট যারা আওয়ামী লীগ যদি ফিরে আসে, তো সবচেয়ে বেশি মূল্য দিতে হবে এই এনসিপি-কে এবং জামাত ধন্যবাদ ইসলামকে। এই কথাটা মনে রেখে যেন তারা হাসনাত আলী। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, ট্রাইব্যুনালের সুষ্ঠু বিচার নিয়ে উদ্বেগ জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। মানবাধিকার সংস্থাটি বলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিচালনায় কর্তৃপক্ষ আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। এই অভিযোগ কি বিচার প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবে? আমার লিমিটেড এক্সপিরিয়েন্স ওই কোর্টে, ওখানে 40টির মতো অভিযোগ পেন্ডিং আছে, প্রায় 8-10টির মতো ট্রায়াল চলছে দুটি কোর্টে বিশাল ভলিউমাস এক একটি মামলা, প্রায় সব মামলায় 1 নম্বর আসামি শেখ হাসিনা, সব মামলায় কমন আসামি আছে। সেখানে আমরা মনে করি কিছু ব্যত্যয় ঘটে যাচ্ছে। তার মধ্যে প্রসিকিউশন সার্ভিস যারা আছে, যেটা গভর্নমেন্টের পার্ট বেসিক্যালি, তাদের অনেক যাচাই বাছাই করা উচিত। আমরা গত 2 দিন আগে দেখলাম নায়ক নায়িকা শিল্পী গায়িকা সাংবাদিকের নামে একটা অভিযোগ করেছে রাষ্ট্র সংলাপ পরিষদ নামে একটি পরিষদ, আননোন একটি পরিষদ, এবং সেটা আমলে নিয়েছে, প্রসিকিউশন সেটা আমলে নিয়েছে। তার তো এটা সামারি রিজেক্ট করা উচিত ছিল। তো এই ধরনের ঘটনাগুলো যত হবে আইসিটি ট্রাইব্যুনাল হালকা হয়ে যাবে এবং জুলাই শহীদদের আত্মা কষ্ট পাবে। দেখা যাবে তাদের প্রকৃত জেনোসাইড, প্রকৃত ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটির থেকেও আলতু ফালতু মামলা বেশি পাচ্ছে ফোকাস, এবং ডাইভার্সন হয়ে যাবে। সক্ষমতারও সমস্যা আছে, প্রসিকিউশনও আছে, ট্রাইব্যুনালও আছে, বাংলাদেশের রিসোর্সও সমস্যা আছে। তো আমি মনে করি প্রিন্সিপালি এই ট্রাইব্যুনাল করা হয়েছিল 71-এর জেনোসাইডের জন্য, তখন ওয়ার সিচুয়েশন ছিল। 24 সালের ঘটনা এখানে আসতেই পারে, কিন্তু আপনি 13 সালের ঘটনা আনছেন, আপনি 18 সালের ঘটনা আনছেন। বর্তমানে যারা ভোকাল, যারা জুলাইয়ের সময় নিশ্চুপ ছিল, তাদেরকেও আপনি আনছেন। জুলাইয়ের সময় নিশ্চুপ থাকা মানুষকে আপনি হত্যা মামলা নিয়ে আসছেন ট্রাইব্যুনালে। আমি মনে করি প্রসিকিউশন সার্ভিসকে এখানে অবশ্যই ফেয়ার অ্যান্ড নিউট্রাল জাজমেন্ট করতে হবে। আপনি কনস্টেবলকে আনছেন, আপনি আওয়ামী লীগের ওয়ার্ড সদস্যকে আনছেন, আপনি পুলিশের এএসপিকে আনছেন, সে তো কমান্ড দেয় না, কমান্ড জুরিসডিকশন তো তার নাই। সেটা প্রসিকিউশনকেই নির্ধারণ করতে হবে লিডারকে, হ্যাঁ, সুপিরিয়র রেসপন্সিবিলিটি কার, কমান্ড রেসপন্সিবিলিটি কার, জয়েন্ট ক্রিমিনাল রেসপন্সিবিলিটি কার। এটা মোস্টলি পলিটিক্যাল, মন্ত্রীদের হতে পারে অথবা খুব হাই অফিসিয়াল হতে পারে। বাকিরা তো কমান্ড ফলো করেছে, তাদেরকে আপনি অন্য আইনে বিচার করতে পারবেন। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইমের নর্মসে আমরা যতগুলো দেখেছি, সেখানে কিন্তু এত নিচ পর্যন্ত কোথাও গিয়েছে বলে আমার মনে হয় না। তো এর ফলে কি হচ্ছে, মামলা হচ্ছে বেশি, আসামি হচ্ছে বেশি, জাস্টিস হচ্ছে কম, রায় হচ্ছে কম। এখন পর্যন্ত একটা রায় হয়েছে। এবং এই মামলাগুলোর ক্ষেত্রে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে আসলে কতটা আমরা যদি বলি যে গ্রহণযোগ্য? এটা ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া 72 সালের আইনে ছিল না, এবং এটা শেখ হাসিনা 2011 সালে নিয়ে ইনক্লুড করেছে। এখন ওনার বিরুদ্ধেই ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া হচ্ছে। একটা সমস্যা হচ্ছে, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে বলা আছে যে এইটার কোনো ধারার সাথে সংবিধানের মানবাধিকার সাংঘর্ষিক হলেও আইসিটি ট্রাইব্যুনাল আইন প্রিভিলেজ পাবে। এটা কিন্তু একটা এক্সেপশন। কিন্তু শেখ হাসিনার আমলে এবং 25 সালের যে অ্যামেন্ডমেন্টগুলো করা হয়েছে, 26 সালে যে অ্যামেন্ডমেন্টগুলো করা হয়েছে, এইটাতে আইনের অর্ধেকটাই মানবাধিকার পরিপন্থী হয়ে গেছে টোটালি। আপনি অফেন্স ক্রিয়েট করে বলছেন এখন এটার আন্ডারে আপনাকে ট্রায়াল করা হবে। আপনি বললেন যে সেনা কর্মকর্তারা সাসপেন্ড হয়ে যাবে, সাথে সাথে ডিসমিস হয়ে যাবে, চার্জশিট হওয়ার সাথে সাথে, কিন্তু আপনি এখন কনভিকশন হননি। কিন্তু আমাদের আইনের স্বতঃসিদ্ধ ধারা হচ্ছে আপনি কনভিক্টেড হলে তারপর ডিসমিস হবেন ন্যাচারালি। তো ওই ফান্ডামেন্টাল রাইটসের সাথে অনেকগুলো ধারা কন্ট্রাডিক্ট হচ্ছে, কিন্তু আইসিটি আইন প্রেভেল করছে, বিকজ আর্টিকেল 47A-তে বলেছে আইসিটি আইনটা প্রেভেল করবে। তো এটা একটা ব্যাখ্যার ব্যাপার আছে। আপনি যখন যদি একটা বিষয় জানতে চাই যে বিচার দ্রুত করতে যে ন্যায় বিচারে এক ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে কিনা? বিচার ইনফ্যাক্ট দ্রুতও করতে পারছে না। আমি বলবো বিচারের পরিধিটা অনেক বেশি বড় করে ফেলেছে, এবং অনেক বেশি সংস্থা, অনেক বেশি নাগরিক, অনেক লেয়ারের মানুষকে এখানে আসামি করা হচ্ছে, এবং যাকে আসামি করা হচ্ছে প্র্যাকটিক্যালি তার লাইফ শেষ, কারণ ওই কোর্ট কাউকে জামিন দেয় না ন্যাচারালি। একজনকে দিয়েছে এখন পর্যন্ত, তার চাকরি শেষ, তার লাইফ শেষ, তার জামিন হবে না। তো আপনি কেন একটা হার্শ লতে যারা চাকরি করেছে, যারা কমান্ড ফলো করেছে, তাদেরকে কেন নিয়ে আসবেন? আপনি লিডারকে আনতে পারেন যদি সাক্ষী প্রমাণ থাকে। তো আমি তো মনে করি সেখানে প্রসিকিউশন সার্ভিসকে এবং গভর্নমেন্টকে আরও বেশি ম্যাটিকুলাসলি স্ক্রুটিনাইজ করতে হবে, বাঁচতে হবে কোনটা ইন্টারন্যাশনাল ক্রাইম। তা না হলে ন্যায় বিচারের ব্যত্যয় ঘটবে এবং সেগুলো দেশে বিদেশে সমালোচিত হবে। তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ প্রান্তে। দর্শক, এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।